কৃত্তিবাসী রামায়ণে আছে, শ্রীরাম ভূপতি হন গিয়া অযোধ্যায়, বাসনা করিয়া সবে চলিল তথায়। এখন রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় কোন বাসনা নিয়ে ভক্তরা রওনা দিয়েছেন সেসব দেখাবো, কিন্তু বঙ্গ রাজনীতির টানা পড়েন আছে তার নিজের জায়গাতেই। এরই মধ্যে সন্দেশখালী কাণ্ডে পলাতক তৃণমূল নেতার মুখোমুখি এবিপি আনন্দ, আর এই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন। সন্দেশখালীর পলাতক তৃণমূল নেতাকে খুঁজে বের করলো এবিপি আনন্দ। এলাকাতেই আছি, ডেরায় বসে বললেন জিয়াউদ্দিন মোল্লা। নিজের এলাকাতে গা ঢাকা দিয়ে থাকা শাসক দলের নেতাকে ধরতে পারছে না, নাকি ধরতে চাইছে না পুলিশ? প্রতিদিন এই প্রশ্ন করতে হচ্ছে আমাদের। দ্বিতীয়, ইডি এবং সিআরপিএফ এর ওপর হামলার পর কেটে গেল 14টা দিন। হাইকোর্টের সিট তৈরির পরও এখনও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। বেপাত্তা ব্লক সভাপতির ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতাও। অভিযুক্তরা ধরা না পড়লে আদৌ পাওয়া যাবে তথ্য প্রমাণ? তৃতীয় প্রশ্ন থাকবে। মন্দির উদ্বোধনের আগে প্রকাশ্যে এলো রামলালার মূর্তি। সোমবার সংহতি যাত্রার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। রাম মন্দিরের বিরোধিতা করেছেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী, বলছেন শুভেন্দু। রামকে নিয়ে ভোটের মার্কেটিং কটাক্ষ তৃণমূলের। এ রাজ্যে লোকসভা ভোটের উত্তাপ বাড়ছে রাম মন্দির ইস্যুতে। আর চতুর্থ প্রশ্ন, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল থেকে সীতারাম ইয়েচুরি। প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না বেশিরভাগ বিরোধী নেতা নেত্রী। বিরোধীদের অবস্থা রাম রাখি না ভোট ব্যাংক রাখির মতো, খোঁচা বিজেপি। লোকসভা ভোটে সব থেকে বড় ইস্যু হতে চলেছে রাম মন্দির। আজ পঞ্চম প্রশ্ন, তৃণমূল থেকে কংগ্রেস নরম হিন্দুত্বকে হাতিয়ার করছে বিরোধীরাও। ভোটের আগে বাংলায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সোমবার রামায়ণ পাঠ করবেন কেজরিওয়াল। রাম মন্দিরের আসল কৃতিত্ব তাদেরই, দাবি করছে কংগ্রেস। এরপরও শুধু বিজেপির বিরুদ্ধে ধর্মীয় কাঠ খেলার অভিযোগ টিকবে? তবে শুরুতেই আপনাদের দেখাবো গোপন আস্তানায় সন্দেশখালী কাণ্ডে পলাতক তৃণমূল নেতার মুখোমুখি এবিপি আনন্দ। তিনি তাঁর এলাকাতেই আছেন, নিজেই দাবি করছেন, শুধু পুলিশই তাকে খুঁজে পাচ্ছে না। দেখুন তো। পরিবেশ পরিস্থিতি হয় তাহলে জামিনের আবেদন করব। প্রশাসন প্রশাসনের কাজ করছে, যার জন্য তো আমি একটু গা ঢাকা দিয়ে আছি। সন্দেশখালী কাণ্ডে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলায় অন্যতম অভিযুক্ত সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জিয়াউদ্দিন মোল্লা। 14 দিন ধরে তাকে নাকি খোঁজা হচ্ছে, কিন্তু পুলিশ এখনো তার কোনো খোঁজ পায়নি। কিন্তু সন্দেশখালীতেই গোপন ডেরায় রয়েছে তৃণমূলের সেই পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন। তাঁর হদিশ পেল এবিপি আনন্দ। পুলিশ নাকি যাকে হন্যে হয়ে খুঁজছে সেই তৃণমূলের দাপুটে নেতা নিজেই জানালেন তিনি সন্দেশখালীতেই রয়েছেন। পালিয়ে বেড়ানো মানে তো অনেক দূরে চলে যাওয়া। আমি তো আমার 23টা বুথের মধ্যে আমি তো এই তো সরবেরিয়ার পাশেতেই আছি। সন্দেশখালীর গোপন ডেরায় বসে রীতিমতো নিজের বস শেখ শাহজাহানকে ক্লিনচিটও দিচ্ছেন জিয়াউদ্দিন। শেখ শাহজাহান রেশন দুর্নীতি কেন একটা শুকনো ঘুঁটার সঙ্গেও যুক্ত নেই। উনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, কোনো প্রমাণ করতে পারবে না রেশন দুর্নীতি। উনি আছেন কোথাও না কোথাও আছেন। কোন জায়গায় এটা বলতে পারবো না। মাথা দিয়ে রক্ত পড়ছে, আমি রুমাল দিয়ে মাথাটাকে বেঁধে দিলাম। আপনার রুমাল? আমার নিজের সাদা রুমাল পকেট থেকে বার করে মাথা বেঁধে দিয়ে আমি নিজে বাইকে তুলে দিয়েছি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দুজনকে ধাওয়া করে আনছিল কিছু পাবলিক, তাদেরকে আমি আবার অটোয় তুলে দিলাম। সন্দেশখালীর পুলিশ, নাজার থানার পুলিশ বিশেষত আমরা যা দেখলাম, সে তো পুলিশ তো মনে হয় গাঁজা খেয়ে ঘুমোচ্ছে সেরকম অবস্থা। আর পুলিশের তো কোনো দিক বিদিক জ্ঞান নেই। আরও ও তো টাকা দিয়ে রেখেছে, পুলিশ আর কি দেখবে? পুলিশ কিছু দেখতে পাচ্ছে না। এই তদন্তে রাজ্য পুলিশের যারা আছেন তাদের অবিলম্বে চাকরি থেকে ছুটি দিয়ে দেওয়া উচিত। একেবারে বেমালুম পুলিশ প্রশাসন ধরা পড়ে যাচ্ছে। পুলিশ শেষ অবধি কবে শেখ শাহজাহান এবং জিয়াউদ্দিন মোল্লাদের নাগাল পায়, এখন সেটাই দেখার। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা বারবার প্রশ্ন তুলেছি যে তাহলে কি বহাল তবিয়াতে আছেন এই পুলিশ যাদের খুঁজে বেড়াচ্ছে সেই সন্দেশখালীর অভিযুক্তরা? আজকে নিজেই বলছেন, যার সঙ্গে কথা বলেছি আমরা, এক, তিনি এলাকাতেই আছেন, দুই, সক্রিয় আছেন, অনুগামী এবং আইনজীবীদের সঙ্গে নিয়মিত তাদের যোগাযোগ আছে। গতকাল এই অনুষ্ঠানে আরও একবার আপনাদের বলেছিলাম সে কথা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং দাবি করছেন যে কোথাও যাননি, পালিয়ে বেড়াচ্ছেন না, তার কারণ এলাকাতেই আছেন, শুধু খুঁজে পাচ্ছে না রাজ্যের পুলিশ। আর সেইখানেই সদিচ্ছের প্রশ্নটা। বারবার আমরা বলেছি যে আমরা বিশ্বাস করি যদি এই রাজ্যের পুলিশ চায় তাহলে 15 মিনিটের মধ্যে যারা অভিযুক্ত আছেন শেখ শাহজাহান সহ তাদের গ্রেফতার করতে পারে। কিন্তু পুলিশ পাচ্ছে না, বিষয়টা তাহলে তা নয়, পুলিশ চাইছে না। অরূপ চক্রবর্তী, মানবেন? না, রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না কথাটা আপনি যেভাবে রিপ্রেজেন্ট করলেন, আমার মনে হয়
যে লুকআউট নোটিশও সম্ভবত জারি হয়ে গিয়েছে শেখ শাহজাহান সহ অনেকের নামে। তো এক্ষেত্রে আমি যতটুকু জানি ইডিও খুঁজছে, সিবিআইও খুঁজছে, প্রবল প্রতাপশালী এজেন্সিরাও ল এন্ড অর্ডার এন্টায়ারলি স্টেট সাবজেক্ট, শুধুমাত্র পুলিশ খুঁজছে। আমি আসছি আর কারোর অধিকারই নেই। না কে বলেছি? তা পুলিশকে না জানি ইডি চলে যেতে পারে শাহজাহানের বাড়িতে, সেটা মানি লন্ডারিং অ্যাক্ট, তার সঙ্গে দুটোর মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষে তুমি খুব ভালো করে জানো দুটো সম্পূর্ণ আলাদা। ভারতবর্ষের আইনে ইডির হাতে বর্তমানে যে পাওয়ার এক্সারসাইজ করা হয়েছে তাতে ইডি চাইলে যে কোনো জায়গায়, বিশেষ করে যেখানে অর্থনৈতিক দুর্নীতির মামলা চলছে সেখানে ইডি ইন্টারভেন করতে পারে। কিন্তু এই মামলা তো মানি লন্ডারিং এর নয়, মাথা ফাটানো। আমি আসছি আমাকে তো বলতে দেবেন একটু। মানে আমি জানি হট সিটে আমরা বসে থাকলে সুমনদের পক্ষ থেকে বাক্যবান আসবে, এটা স্বাভাবিক। না বাক্যবান না, তুমি যুক্তিবানটা দেখো। বলতে যদি না দেন তাহলে তো খুব যুক্তিবান। তুমি যদি বলো ল এন্ড অর্ডার, এটা মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে। আমাকে বলতে দিন, বলছো যে ইডি কেন ধরছে না? বলতে দিন, আমি কার মান রাখতে চাইছি বা না চাইছি এটা আমাকে ডিসাইড করতে দিন কাইন্ডলি। এবার মুশকিলটা হচ্ছে যে ধরুন আজকে এইখানে যে শেখ শাহজাহানের কথা বলছেন বা যে পঞ্চায়েত প্রধানকে দেখান জিয়াউদ্দিন, এরা সকলে অভিযুক্ত। এদের অপরাধ আছে কি নেই আদালতে গিয়ে নিশ্চিতভাবে প্রমাণ হবে আগামী দিনে। আমরাও আশা রাখি আদালতের উপরে, এবং রাজ্য সরকারের ডিজি তিনি নিজে বলেছেন কোনো অপরাধী নেই, তার জন্য তো আইনকে তাকে ধরে আনতে হবে, পুলিশের খাতায় পলাতক জানি ধরে আনতে হবে। এইবার মুশকিলটা হচ্ছে এরা প্রত্যেকে অভিযুক্ত, এদের অপরাধ এখনো আদালতে প্রমাণ হয়নি। কিন্তু ভারতবর্ষের বুকে যে এতক্ষণ দেখাচ্ছিলেন সুকান্ত মজুমদারের কথা দেখাচ্ছিলেন, ভারতবর্ষের আইন যাকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ সাজা দিয়েছে, অপরাধে অভিযুক্ত জেল খাটছে, তাদেরকে জেল থেকে বের করে আনার পর সুপ্রিম কোর্ট তাদেরকে গালে থাপ্পড় মারছে যে অন্যায় কাজ করেছো, তাদেরকে খুঁজে পাচ্ছে না, আবার সুপ্রিম কোর্টে গিয়ে প্লি করছে তাদের হয়ে বিজেপি সরকার। বিলকিস বানু ধর্ষকদের যারা নিয়ে এই রাজনীতি করেছে তারা এখানে বসে জ্ঞানের বড় বড় বাণী তো। আমি বলছি তো বিলকিস বানুর সঙ্গে শেখ শাহজাহানের মাথা ফাটানোর কি সম্পর্ক তুমি আমাকে বুঝিয়ে দাও। আমি বলে দিচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে এই ঘটনাটাই ঘটতো না যদি প্রথম দিন ইডি রাজ্য পুলিশকে জানিয়েছে। আইনটা বলছে না, আইনটা বলছে না, আইন যেরকম বলছে দাবি করতে পারো তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন ইডি জানিয়ে যাও, বলছেন ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট, তাহলে ল এন্ড অর্ডার সামলাতে না পারার দায়িত্ব ইডি নিক। যখন ইডি রাজ্য সরকারকে না জানিয়ে যাবে, ইডি যদি রাজ্য সরকারকে না জানিয়ে যায় এবং সেখানে যদি ল এন্ড অর্ডার ডিটোরিয়েট করে, তার রেসপন্সিবিলিটি ইডিকেই নিতে হবে। চক্রবর্তী আপনারা নিশ্চিন্ত থাকুন, যখন স্টুডিও থেকে যাবেন তখন 46 পাতার একটা প্রিন্ট আউট ওকে দিয়ে দেবো। সেটা হচ্ছে মানি লন্ডারিং অ্যাক্ট, যার মাধ্যমে ইডির সৃষ্টি হয়েছে। তাতে খুব পরিষ্কার, কোনো অ্যাম্বিগুইটি নেই। আমার ধারণা যে অরূপ নিজেও তা জানে, একেবারে পরিষ্কার বলা হচ্ছে যে কোনো রেডে ইডিকে কোনো অথরিটিকে জানিয়ে যেতে হবে না, বরঞ্চ যদি খবর পায় পুলিশের সর্বতভাবে কর্তব্য তাদের ল এন্ড অর্ডারে সাপোর্ট। এইবার এখানেই তো বক্তব্যটা আজকে যেরকম আপনি বলছেন জানিয়ে যেতে হবে না, তারপরে তারপরে যখন ল এন্ড অর্ডারটা এখানে ডিটোরিয়েট করছে তার রেসপন্সিবিলিটিটা কে নেচ্ছে? তাকে তখন তো রাজ্য সরকারের ঘাড়েই আছে। না, অ্যারেস্টটা তো রাজ্য সরকারকে করতে হবে। আর অ্যারেস্টটা তো রাজ্য সরকার, সেটাই তো আইন। আপনি পরিস্থিতিটা তৈরি করবেন, আপনি আগুনটা লাগাবেন, তারপরে বলবেন রাজ্য সরকার এখানে জল ঢালতে 2 বালতি জল বেশি। আগুন কি বলছো? তো তোমার মনে হয় যে দুর্নীতির তদন্ত করা আগুন জ্বালানো? না, দুর্নীতি তদন্ত করা এখানে দেখো, তুমি তাই বললে। সুমন আবারও বলছি যে দুর্নীতির তদন্তের কথা বারবার বলছেন, কোন দুর্নীতির অভিযোগই প্রমাণিত হয়নি। প্রমাণ হতে হবে কোর্টে, তার জন্য তো রেড দরকার। দরজা গিয়ে ভেঙে দেবেন সকালবেলা উইদাউট প্রায়র ইন্টিমেশন, এটা হতে পারে নাকি? আজকে শুনুন আবারও বলছি সুমন, একটা পরিকল্পিতভাবে যে জায়গাটা ড্র করার চেষ্টা করা হচ্ছে, আমি আবারও বলছি ল এন্ড অর্ডার যেরকম স্টেট সাবজেক্ট, তেমনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে না জানিয়ে গেলে যদি ল এন্ড অর্ডার ডিটোরিয়েট করে তার রেসপন্সিবিলিটি রাজ্য সরকারের ঘাড়ে ঠেলে দিয়ে এইভাবে অন্যের কাঁধে রেখে বন্দুক চালানো যায়। অরূপ চক্রবর্তী যেটা বলছে, আইনে তার কোনো সমর্থন 1% সমর্থন নেই। ইডি প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে যে তথ্যের ভিত্তিতে, যে কাগজের ভিত্তিতে, তাতে পরিষ্কার ইডিকে এই আইনি সুবিধে দেওয়া হয়েছে। এটা নিয়ে আপত্তি থাকলে সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে, একাধিক মামলাও হয়েছে, কিন্তু আইনটা আইনি। সেটা সুমন দে বললে অন্যরকম হবে না, অরূপ চক্রবর্তী বললে অন্যরকম হবে না। আমি এখান থেকে আমার দ্বিতীয় প্রশ্নে আসবো, ফিরদৌস শামীম। এক হচ্ছে প্রশ্নটা ফিরদৌস আবার সদিচ্ছের। আমার খুব ইচ্ছে করছিল অরূপ যখন শেখ শাহজাহানের জন্য গলা ফাটাচ্ছে, যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই সরকার ক্ষমতায় আসার আগে এই শেখ শাহজাহান সম্পর্কে ঠিক কী ভাষায় কী অভিযোগ করেছেন
এখন যদিও জেলে, কিন্তু আর্কাইভে তার বহু বক্তব্য আছে, আমার চালানোর খুব ইচ্ছে করছিল, সেই ইচ্ছে সম্বরণ করছি। তার কারণ আমার প্রশ্নটা হচ্ছে এখনকার এই 2023-24 শেখ শাহজাহান সম্পর্কে পরিষ্কার কথা যে আজকে সিবিআইয়ের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে এই রায় কালকে বিস্তারিত দেখিয়েছি, এই রায় পাবলিশ হওয়ার আগে নয় তার আগে অবধি অপোজ করেছেন যে এই পুলিশের সঙ্গে আমরা কোনো যৌথ তদন্তে যাব না। তার ভালো খারাপ দিকে আমি বিস্তারিত আসব, কিন্তু এই যে অভিযুক্তদের পুলিশ ধরছে না, আমার মনে হচ্ছে সিবিআই এর আইনজীবীর কথাটা কি জাস্টিফাইড হচ্ছে যে পুলিশ চাইছে না, সেই জন্য এই পুলিশের সঙ্গে সিবিআই কোনো যৌথ তদন্তে যেতে পারে না? একদমই। দেখুন, এই যে বলছেন না যে এখনো পর্যন্ত তো অভিযুক্ত, প্রমাণ তো হয়নি। আচ্ছা, অভিযুক্ত তো নিশ্চিতভাবে, প্রমাণ তো তখন হবে যখন তদন্তটা সম্পূর্ণ হবে। আপনি যদি তদন্তটাই সম্পূর্ণ না করতে দেন তাহলে অভিযুক্ত কিভাবে প্রমাণিত হবে? প্রমাণিত তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি বলছি যে প্রত্যেকে শেখ শাহজাহান সঙ্গে যাদের পলাতক হিসেবে দেখানো হচ্ছে তারা মিডিয়ার সঙ্গে কথা বলছেন, বুক ফুলিয়ে বলছেন যে আমরা পালিয়ে টালিয়ে নেই, আমরা এলাকাতেই আছি, পুলিশই শুধু দেখতে পাচ্ছে না। এক্স্যাক্টলি, আমি ওই জায়গাতেই আসতে চাইছি। আমি বলছি এই রাজ্যের পুলিশ যদি না চায় তাকে কোনোভাবেই গ্রেপ্তার করবে না, দেখতেই পাবে না, তার সামনে দিয়ে গেলেও দেখতে পাবে না। দেখুন, এই যে শাহজাহান, এই শাহজাহানের তার পরিচিতি কি? সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, যাকে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে এই পঞ্চায়েত নির্বাচনে, এই পঞ্চায়েতের যে 3টে স্তর আছে তার সর্বোচ্চ স্তরে তাকে নির্বাচিত করা প্রয়োজন, সেই জন্য তাকে টিকিট দিয়েছে এবং সে নির্বাচিত হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তৃণমূল কংগ্রেস তাকে মনে করছে অত্যন্ত উপযুক্ত মানুষ। এরকম একজন নির্বাচিত তৃণমূল কংগ্রেসের কর্মী, যিনি যখন ইডি তদন্ত করতে যায় তখন সেই ইডি আধিকারিকদের উপরে এলাকার জনগণ নাকি, তাদের ভাষায় বলি, তারা একত্রিত হয়ে ইডির আধিকারিকদের উপর আক্রমণ করে। এখন সরকারি আধিকারিকের তিনি 3 মিনিটে 28টা কল করে ডেকেছিলেন একদম, এবং সরকারি কর্মচারীকে কাজে বাধা দান করলো। তারপরে কি দেখছি আমরা? দেখছি শাহজাহান তারপরে আপনাদের ফোন করে বলছে, তারা বার্তা দিচ্ছে, আর শাহজাহানের সঙ্গী সে আপনার ক্যামেরার সামনে এসে বক্তব্য রাখছে, কিন্তু পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। এই রাজ্যের পুলিশের অ্যাক্টিভিটি আপনাকে একটা জাস্ট উদাহরণ দিই। এই আজকেই মামলা হয়েছে এবং আমি এটা দেখিয়েছি, আদালতেও দেখেছি, একটা ডকুমেন্ট দেখায়। এই হচ্ছে তার ডকুমেন্ট। কি পুলিশের কর্ম দেখুন, মানে পুলিশকে কেমন বানিয়ে রেখেছে, কিরকম বশংবদ বানিয়ে রেখেছে, এবং শাসক দলের, আমি বলতে বাধ্য হচ্ছি যে শাসক দলের একজন কর্মী বানিয়ে রেখে দিয়েছেন। এই দেখুন, এই একটা ডকুমেন্ট, যেখানে পুলিশ এই ডকুমেন্টটি গ্রহণ করলো। স্ট্যাম্প দেখতে পাচ্ছেন, স্ট্যাম্প মারার পরে সেই স্ট্যাম্পটাকে দেখুন কেটেছে, কাটার পরে উপরে দেখুন একটা শব্দ লিখে দিয়েছে। দেখুন, এই অরফকে দেখান, খুব ভালো পড়তে পারবে, RETURN, রিটার্ন। আচ্ছা, পুলিশ একটা রিটার্ন লিখেছে, দেখুন, ভাবুন কেন লিখেছে। এবার আসি ফ্যাক্টে, কেন লিখেছে তার কারণ। একটি রাজনৈতিক দল 21শে জুলাই 2024 সালে ভিক্টোরিয়া হাউসের সামনে সে সভা করতে চায় বলে পারমিশন, NOC চেয়েছিল। পুলিশ প্রথমে দেখেনি কোন জায়গায়, স্ট্যাম্পটা মেরে দিয়েছিল। তারপরে দেখেছে, আরে বাবা 21শে জুলাই 2024 ফোন এসেছে, এই ফেরত কর বাবা, রিটার্ন। রিজেক্ট লিখতে পারতো, ধরুন সাপোজ আগে কোনো অ্যাপ্লিকেশন আছে, রিজেক্ট লিখতে পারতো, রিজেকশনের কারণ লিখতে পারতো। এই হচ্ছে এই রাজ্যের পুলিশ, যে শাসক দলের এই এত বড় বড় জ্ঞানের বাণী দিল, ওর ওই জ্ঞানের বাণীগুলো মনে ছিল না যখন খুঁজে পাওয়া যায়নি মজিদ মাস্টারও তখন সেই দল করতো। আলিমুদ্দিন সিটে পুলিশ কমিশনার এসকর্ট করে নিয়ে গেছিল। আর এখানে যে ও চেয়েটা দেখাচ্ছে আরো ইন্টারেস্টিং, এখানে কবে মিটিং করতে চাইছে দেখুন, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, কজন মেম্বার আমি আপনি জানি না, 21শে জুলাই মিটিং করতে চাইছে 2024। মানে বসে যাচ্ছে ইন্টেনশন। ফিরদৌস তামিম যে এখানে আইনজীবী হিসেবে না, সিপিএম এর দালাল হিসেবেই বসে, সেটা পরিষ্কার হয়ে যাবে। 21শে জুলাই বলছে আপনি 21শে জুলাই অল ইন্ডিয়া ফ্রন্টের নামে একটা মিটিং করার জন্য পারছেন। ওখানে মিটিং করে আপনার গামছা কথা বলুন তো, 21শে জুলাই 13 জনকে করেছিলেন তো, ভিক্টোরিয়া হাউসে 13 জনের কংগ্রেস কর্মচারী ভিক্টোরিয়া হাউসে, 21শে জুলাই ওই ভিক্টোরিয়া হাউসে একেবারে শ্রবণ শক্তি সম্পূর্ণ শূন্য হয়ে যাওয়ার আগে আমি দ্রুত এইখানে যার কথা দেখালাম, জিয়াউদ্দিন মোল্লা, ইনফ্যাক্ট ঘটনাচক্রে এই স্টুডিওতেই
দুটো ছবি আমরা পাশাপাশি রাখতে পেরেছিলাম। আমি সেটা দেখাবো, কিন্তু তার আগে হামলার, এই যে ইডির ওপর হামলা, তার ঠিক 4 দিন আগে প্রকাশ্য সভায় শেখ শাহজাহান হুমকি দিয়েছিলেন। অনেক শব্দ আছে, দেখবেন বিপ করতে হয়েছে, অশ্রাব্য গালিগালাজ, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু তার পাশে বসেছিলেন এই জিয়াউদ্দিন মোল্লা, এখানেই দেখাবো, দেখুন। কাঁথির একটা বুনো মোষ এসেছিল, কাঁথির বুনো মোষ, জানেন তো, নাম ধরতেই মানে ঘৃণা লাগে, মানে গাদ্দার, বেঈমান, মির্জাফর। তোমরা যদি মনে করো আমাকে পাত্তর ছুঁড়ে মারবে, আমি তোমাদের রসগোল্লা তুলে দেবো না, পাত্তরের চাপ পাত্তরে দেবো, এটা মাথায় রাখবে। 24-এর নির্বাচনে লড়ে নেবো 1 ইঞ্চির জায়গা সন্দেশখালী মাটি, দুধ চাই কাটি, 1 ইঞ্চির জায়গা ছাড়বো না, চ্যালেঞ্জ করে বলে গেলাম। এবারে যত রক্ত পাইব না কেন, আমরা 1 ইঞ্চির জমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দেখে নেবো তোমাদের নেতাদের কত কোমরে চোর আছে, আর তোমরা পাতেলাবাজি দিয়ে চলে যাও এসি ঘরে বসে। আমরা এবারে তোমাদের নেতাদের, এই কর্মীদের, বিজেপির যারা লাফালাফি করবে, তোমাদের এই ঠ্যাংটা এসি ঘরে পাঠিয়ে দেবো, সন্দেশখালী বাস হবে না, এটা মাথায় রেখে দেবে। তোমরা যখন শুরু করেছো আমরা শেষ করব, এটা মাথায় রাখবে বিজেপির নেতারা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখেছি, সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও, আর এসে বাতেলা বসিরহাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে, দাঁত কিন্তু আর একটা থাকবে না। আমরা দাঁত ভাঙা শুরু করবো। যেমন খালি দাঁতে জন্মেছ, ঠিক সাথে দাঁত না গালে থাকে, সেই ব্যবস্থা আমরা করে দেবো। লাফায় না বেশি। দেখলেন আপনারা, আগাগোড়া শেখ শাহজাহানের পাশে জিয়াউদ্দিন মোল্লা। এই জিয়াউদ্দিন মোল্লাকে যেদিন ইডি আর সিআরপিএফ এর ওপর অ্যাটাক হচ্ছে, আক্রান্ত হচ্ছেন, তারা রক্তাক্ত হচ্ছেন, তখন ক্যামেরায় দেখা গেছিল জিয়াউদ্দিন মোল্লা সেই দিন, অর্থাৎ এই বক্তৃতার ঠিক 4 দিন পর। দেখুন। ইডি সিবিআই আসার আগে চিঠি দেয়, ডাক করে শেখ শাহজাহান কেন এভাবে হামলা করলো। ইডি সিবিআই আগে চিঠি দেবে, তার যদি কোনো প্রয়োজন থাকে, কেন এভাবে তাকে হেনস্থা করা হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তাকে ডাক না করে কেন এলো, ইডি সিবিআই চিঠি না দিয়ে কেন আসবে, এটা বিজেপি চক্রান্ত। এই যে দুজন ব্যক্তি এক, দুজনের নামই জিয়াউদ্দিন মোল্লা, সেটা এই স্টুডিওতেই 5 তারিখ 5ই জানুয়ারি আবিষ্কৃত হয়েছিল। কিভাবে দেখুন। আমি বলছি, আমার বক্তব্য হচ্ছে যে আপনারাও চাইছেন না সন্দেশখালীর মতো জায়গায়, আজকে আপনাদের উদ্দেশ্যটা কি? আর তাদের যাকে দেখা যাচ্ছে আপনি বলুন আমি জানি না, আমি ভেরিফাই করে দর্শকদের সামনে রাখবো। একটু আগে ডক্টর নজরুল ইসলাম, ফিরদৌস শামীম এবং প্রণয় রায় যেটা বলছিলেন, সেটা হচ্ছে এক ব্যক্তি যাকে 4 দিন আগে একটার পর একটা হুমকি যখন দিচ্ছেন শেখ শাহজাহান, তাকে তার পাশে মঞ্চে দেখা যাচ্ছে, আজকের সকালের বিক্ষোভেও তাকে দেখা যাচ্ছে। আমি দুজনে একেবারে পাশাপাশি আপনাদের জন্য রাখলাম যে কি একই ব্যক্তি। এই ব্যক্তি যাকে দেখা যাচ্ছে তার নাম জিয়াউদ্দিন, ইনি হচ্ছেন সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আবার বলছি, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন। দেখতে পাচ্ছেন, আমরা এনার বক্তব্য নেওয়ারও চেষ্টা করব যে এ তো একই ব্যাপার মনে হচ্ছে। অর্থাৎ এতক্ষণ ধরে রাজীব বন্দ্যোপাধ্যায় যা বলছিলেন যে পুরোটা বিরোধীদের চক্রান্ত, বিরোধীরা পরিকল্পনা করেছে, এই দুই ব্যক্তি যদি এক হয়ে যান, সেই অভিযোগ রাজীববাবু আদৌ ধোপে টেকে কি? বিরোধীদের পরিকল্পনা এই কারণে, এই ছবিটার ব্যাখ্যা দিন যদি ঠিক হয়। বিরোধীদের পরিকল্পনা যাতে দেখাবে যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। বিরোধীদের পরিকল্পনা আমি মানছি, আমি আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি, কিন্তু ছবি এক হলো কি করে? হ্যাঁ, আমি কি বলতে চাইছি যে এখানে আমি বলেছি ওই জায়গাটা ঠিক পপুলেটেড এরিয়া, মানুষ ওখানে দেখছে যে কেন্দ্রীয় এজেন্সি যাচ্ছে, তাদের একটা সাধারণ, আমি আবার বলছি, কেউ হয়তো 100 দিনের টাকা পায়নি, কেউ ইত্যাদি পায়নি, জিয়াউদ্দিন যদি একই মঞ্চে থাকে তা প্রণয় রায় কোথা থেকে আসে? নিরীহ সাধারণ গ্রামবাসী কি বুঝবে? নিরীহ সাধারণ গ্রামবাসী
একটা হতে পারে, সেটা হচ্ছে বিরোধীদের পরিকল্পনার এক্সিকিউশনের দায়িত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রধানের উপর। যদি এই ছবি দুটো শাহজাহানের উপর বাবুল একবার আমি বলছি নিরীহ গ্রামবাসীদের খেপালোকে না জিয়াউদ্দিন যে আপনারা বলেন এটা পরিকল্পনাটা করেছে ভারতীয় জনতা পার্টি। আরে বলতে দিন। হ্যাঁ আপনারা যদি গিয়ে সাধারণ মানুষকে প্রভোক করে, ঠিক আমি বলছি রাজীববাবু একটাই প্রশ্ন যে ওনারা পরিকল্পনা করলেন আর সেটা এক্সিকিউট করলেন আপনার দলে জিয়াউদ্দিন ওরা তো বুঝিনি, নাকি শেখ শাহজাহান নিজেই আমরা টাকা পাচ্ছি না ইত্যাদি পাচ্ছি না, চলো ওনাদেরকে গিয়ে বলি ভাই আমাদের আচ্ছা আমাদের রাহুল আচ্ছা আপনি বলুন, আমি রাহুলের কাছে শাক দিয়ে মাছ ঢাকছে তো শাকের তলা থেকে মাছ বেরিয়ে পড়ছে। আমি বিজেপির প্রতিনিধি দেবজিৎ সরকারের কাছে যাব এই এতক্ষণ যা দেখলেন ঠিক উল্টো দিক থেকে। দেবজিৎ, তুমি মানবে যে যত সময় যাবে তত তথ্য প্রমাণ হাতের বাইরে চলে যাবে, তার কারণ এই অভিযুক্তরা যত প্রত্যেকে অত্যন্ত প্রভাবশালী, যত বাইরে থাকবেন তত বেশি তথ্য প্রমাণ নষ্ট হবে। কেন বলছি এই সম্ভাবনা? এইখানে প্রশ্ন তুলে দিচ্ছে যে আদৌ সিবিআই শাহজাহান নিয়ে কেন্দ্রীয় এজেন্সি ইডি বা সিবিআই এগোতে চায় তো? এত বড় প্রশ্নটা এই জন্য করছি দেবজিৎ, তার কারণ গতকাল আপনারা জানেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তার অর্ডার দিয়েছেন যে পরশুদিন কালকে অর্ডারটা সামনে এসেছে যে যৌথ তদন্ত করতে হবে। এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোর্টই নির্দিষ্ট করে দিয়েছেন একজন এসপি র্যাঙ্কের অফিসারের নাম, সিবিআইয়ের অফিসারের নাম দেওয়ার কথা। দুদিন চলে গেল, এখনও পর্যন্ত হায়ার কোর্ট কোনো অফিসারের নাম দেওয়া হয়নি। ইডি আমি ধরে নিলাম যে সিবিআইয়ের পছন্দ হয়নি যৌথ তদন্তের এই যে অর্ডার, হায়ার কোর্টে যাবেন, হায়ার বেঞ্চে যাবেন, ডিভিশন বেঞ্চে যাবেন, এখনও যায়নি। অথচ কোর্টে সেই এসপি র্যাঙ্কের অফিসারের নামও দেয়নি ইডি, কেননা মূল মামলা ছিল ইডির সিবিআই বা এনআইএ তদন্ত চেয়েছিল, ইডিও হায়ার বেঞ্চে যায়নি। এইখানে দেবজিৎ প্রশ্ন উঠছে এতক্ষণ ধরে অরূপকে যেটা বলছিলাম যে টাইম কিল হচ্ছে, 14 দিন হয়ে গেল, আমি বলছি অর্ডার বেরোনোর পরে 2 দিন হয়ে গেল, সিবিআই তদন্ত শুরু করা তো দূরের কথা, অফিসারেরই নাম দিল না। মানে এরপর এই তদন্ত নিয়ে তারা সিরিয়াস, অর্থাৎ এই যাদের মাথা ফাটলো সেই সিআরপিএফ এবং ইডি অফিসাররা ন্যায় বিচার পাবেন কিনা সে নিয়ে তো প্রশ্ন উঠবে। সুমন্ত দেখো একটা কথা বলি যে এই আমি ইডি বা সিবিআই বা কোনো এজেন্সি, আমি তো লয়ার নই, অ্যাডভোকেট নই, আমি এখানে অ্যাডভোকেসি করব না, আমি ঘটনার গতি প্রকৃতি থেকে একজন সাধারণ মানুষ বা আইনের দরবারে রোজ গিয়ে পৌঁছই, এটাই আমার জীবিকা, সেই জন্য সেই ইয়েতে পার্সপেক্টিভে কিছু কথা বলতে পারি। প্রথম কথা হচ্ছে যে ইডি বা সিবিআই মানে সিবিআই তদন্তটা কিভাবে হতে পারে, ইডি সুমোটো তো আর সিবিআই চাইতে পারেন না। না কোর্ট রায় দিয়েছে যৌথ তদন্ত, আপনি অফিসারের নাম সেটাই বলছি। তাহলে কোর্টে গিয়ে ইডি, আমি যতদূর জানি, শামীম আরো ভালো বলতে পারবে, সরাসরি চেয়েছিলেন সিবিআই কে দিয়ে তদন্ত করানো হোক অথবা এনআইএ কে দিয়ে তদন্ত করা হোক। কোর্ট মানে ইডি কখনো বলেননি যে এই দেশি উর্দিধারীদের দিয়ে বলেনি, তো যাই আপত্তি করেছে বরঞ্চ, মানে তার কারণ অর্ডারে আছে যে আমি সেটাই বলছি যে সেই জন্যই এটা তো একটা ল্যাথার্জিটিক পয়েন্ট থাকবেই যে কাদের কাছে, তাহলে তো সেই একই ব্যাপার হলো যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সেনাবাহিনীর লোকেরা বারবার বলছেন, কেন খবর দিয়ে গেল না? ওখানে যাওয়ার আগে নাজার থানার ওসিকে বলবে হ্যালো স্যার আপনাকে বলছি স্যার, আমরা যাচ্ছি স্যার। নাজার থানার ওসির সঙ্গে সঙ্গে ইয়াহুদ্দিন আরও কী সব বাদল দীনেশ সবার কাছে দিয়ে খবর পাঠিয়ে ওখানে পাঠিয়ে দেবে, ট্রাঙ্কে করে মালপত্র সরে যাবে, ইডি গিয়ে দরজা কাটারই দরকার হবে না, প্রথম থেকে একেবারে শাড়ি দিয়ে জিনিসপত্র থাকবে এবং তার মধ্যে রাস্তা কেটে দেওয়া হবে, মারামারি হবে, বাসে করে লোক এনে পেটানো হয়েছে, আমরা 2-1 জায়গায় দেখেছি। প্ল্যান্ড অপারেশন হবে। এই প্ল্যান্ড অপারেশনের অসুবিধা হয়েছে বলে এটা আমরা যদি কথা ভাবি যে কেন ওরা তদন্ত করছে না, মানে সিবিআই তদন্ত করার উৎসাহ পাবে কি করে? এটা তো সাধারণ বুদ্ধি। না উৎসাহ পরের কথা, আমি বলছি যে রক্তাক্ত হয়েছেন কিছু সরকারি অফিসার গভর্নমেন্ট ডিউটি করতে গিয়ে, তো আমার রায় না পছন্দ হতে পারে, আমি হায়ার বেঞ্চে যাব, আমি 2 দিনের মধ্যে অফিসারের নাম দেব না। একদমই, আমি সেটাই বলতে চাইছি, ওনারা কি ভাবছেন, ওনাদের কি প্ল্যান, ওনারা সেটা বুঝবেন। কিন্তু কথা হচ্ছে যে সাধারণ আপনি বা আমি বা এখানে বসে থাকা কেউ যদি সিবিআই অফিসার হতেন, তিনি কি চাইবেন তার কাছে থাকা তথ্য সেটা
রাজ্য পুলিশ বকলমে তৃণমূল বকলমে এই শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যাপারটা, সেটা তো সে চাইতো না। তার কারণ হচ্ছে যা কিছু রাজ্য পুলিশের কাছে যায় সব ওখানে সোজাসুজি পাস অন হয়ে যাবে। কিন্তু আমি বলছি শুধু আমি দুজনের কাছেই যাব, কিন্তু এই ভাবছেন নিয়ে আমার সংকট। সেটা হচ্ছে যে রাজ্য পুলিশ 14 দিন ধরে ভাবছে, সিবিআই 2 দিন ধরে ভাবছে, রায় বেরোনোর পরও 2 দিন ধরে ভাবছে। এবার মুশকিলটা হচ্ছে তাহলে অপরাধ এবং তদন্তটা করবে কে? অপরাধের সমাধান, অপরাধের শাস্তিটা কার হাত দিয়ে আসবে? অরূপ চক্রবর্তী। আমি ওর রায় কারুর পছন্দ হতেও পারে, না হতে পারে, কিন্তু আদালত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের কথা বলেছে। তাতে যদি রাজ্য সরকারের প্রতি আস্থা না থাকতো তাহলে রাজ্য সরকারি পুলিশের কথা তারা বলতেন না। ইডির পছন্দ হতেই পারে, ইডির পছন্দ না হতে পারে, সেটা তাদের জানানোর জায়গা রয়েছে। কিন্তু ইডি বা সেন্ট্রাল এজেন্সি কতটা এফিশিয়েন্ট সেটা তো আমরা বক্তব্যের সময় দেখেছি। কাদের কাস্টডিতে লালন শেখের মৃত্যু হলো, কাদের জন্য বকটুই মামলার মূল যে প্রাইম অ্যাকিউজ তার থেকে কোনো তদন্তের ফলশ্রুতি আমরা পেলাম না। দ্বিতীয় কথা, ওর হ্যালোসেন নিয়ে খুব আপত্তি, ওর ওটাই খুব ইয়ে ছিল, খুব আনন্দ ছিল যখন তুম অভি চুপ রহো বলে তুম অভি চুপ রহো প্রাইম মিনিস্টার অফিস থেকে বলা হয়েছিল কাশ্মীরের বুকে, পুলওয়ামার বুকে সেনা জওয়ানদের মুখ বন্ধ রাখা যখন তাদের মৃত্যু হয়েছিল, লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মালিককে বলতে হয়েছিল তুম অভি চুপ রহো। হ্যালোসেনের পাল্টাটা কি তুম অভি চুপ রহো, তুম অভি চুপ রহো। এই সংলাপ থেকে আমি দ্রুত আমার পরের বক্তার সম্বন্ধে যাব, সৌম্য এইচ রায়। সৌম্য, এক হচ্ছে যে কালকে তার রায়ে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন দ্য স্টেট হ্যাজ দ্য কনস্টিটিউশনাল অব্লিগেশন টু আপহোল্ড দ্য রুল অফ ল অ্যান্ড নট পারমিট এনি ফর্ম অফ অ্যানার্কি অর মবক্রেসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে অরাজকতা এবং ভিড়তন্ত্র চলছে একেবারে তার স্পষ্ট উল্লেখ। পুলিশ একটা সুমোটো এফআইআর করেছে, তাতে পুলিশই লিখছে, অন্য কেউ নয়, বরঞ্চ ইডির সংখ্যা অনেক কম, যে অন্তত 3000 উচ্ছৃঙ্খল লোকের জমায়েত ছিল। 14 দিনে গ্রেফতার হয়েছে এই 3000 উচ্ছৃঙ্খল লোকের মধ্যে, যাদের ফুটেজ শুধু এবিপি আনন্দে নয়, মনে হয় পশ্চিমবঙ্গে যতগুলো নিউজ চ্যানেল আছে প্রত্যেকের কাছে কিছু না কিছু আছে। 14 দিনে মাত্র 7 জন, তার মধ্যে বড় স্তরের নেতা এখনো পর্যন্ত কেউ নেই। আমি বলছি একদিকে সিবিআই গড়িমসি করছে, একদিকে পুলিশ 14 দিনে কাউকে খুঁজে পাচ্ছে না, তাহলে এই অফিসাররা যারা দুর্নীতির তদন্ত করতে গিয়ে রক্তাক্ত হলেন তারা কি বিচার পাবেন না? সব থেকে বড় প্রশ্ন এটাই। না দেখুন, আমি প্রথমে একটা কথা বলি যে আপনার এই 14 দিন হয়ে গেল, আপনার সাংবাদিক মানে তাদেরকে ইন্টারভিউ নিতে পারছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। এর আগে ফোন ইন নিয়ে একটা কাজ করুন না, আপনার সাংবাদিককে পুলিশ ট্রেনিং স্কুলে পাঠিয়ে দিন, কিছুদিন ট্রেনিং দিয়ে আসুক কীভাবে ধরতে হয়। তো আপনার সাংবাদিক ধরতে পারলো, ওরা পাচ্ছে না। আমি বলছি যে ধরুন এই পুলিশ দেখছেন কিছুদিন আগে বলেছে আমি জেসি চাইছি, পিসি চাইছে না। আসলে পশ্চিমবাংলার পিসি চায় না, তাই পিসি চায় না, জেসি চায়। জেসি দিলে একটু কমফোর্টেবল, পিসি নিলে অসুবিধে আছে, রিমান্ড নিলে অনেক কিছু বেরিয়ে পড়বে, মাথাদের খবর টবর বেরিয়ে পড়বে। শাহজাহানরা তো আর জাহাঙ্গীরার তো এমনি তৈরি হয়নি পশ্চিমবাংলায়, ভোট লুটের কারিগর তো তাদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে হবে, ভালো করে রাখতে হবে। তাই 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 এখন বলছে বাংলার পুলিশ তাদের পাচ্ছে না, লুক আউট নোটিশ। তা পশ্চিমবঙ্গের পুলিশের আউটলুকটাই তো হচ্ছে তাদেরকে বাঁচানো। কিসের লুক আউট নোটিশ? আউটলুকটা হচ্ছে তাদেরকে সেফগার্ড করো, এরা ভোট করবে, লড়াই করবে। আপনি বলুন তো, যে আজকে যে অরূপ চক্রবর্তী বলছেন, খুব আমার মাননীয় বন্ধু বলছেন তৃণমূল কংগ্রেসের, যে খবর দিয়ে যায়নি কেন? তা পশ্চিমবঙ্গে একটা আইন করুন না, পুলিশের উপরে একটা আইন করুন, যেখানে বলবে যে ডাকাত চোর ধরতে গেলেও ইনফরমেশন করে যাবো। বলতে বলুন না, আর একটা আইন করে দিই যে অন্যায়কারীকে আমরা অন্যায়কারী বলতে পারবো না, আমরা চোরকে চোর বলতে পারবো না, গুন্ডাকে গুন্ডা বলতে পারবো না, সবার নাম আপনারা সাধু রেখে দিন, আমরা সবাইকে সাধু বলবো, কোনো অসুবিধা নেই আমাদের। 2 নম্বর কথা হচ্ছে এই যে পশ্চিম যে ওসামা বিন লাদেন নাকি সে আস্তে আস্তে সব রেডিও বার্তা ছাড়ছে, সবাই শুনতে পাচ্ছে। তোমার এই একই প্রশ্ন সিবিআই সেদিন কোর্টে বলেছে, আর ওসামা বিন লাদেন নাকি সব ছুটছাট জানতে পারছে না। আমি বলছি পশ্চিমবাংলায় আর বিজেপি অনেক বড় বড় কথা বলছে। আচ্ছা, বারিক বিশ্বাসটা কে? মুকুল রায়ের হাত ধরে এই বারিক বিশ্বাসের কোনো একটা পুলিশ অফিসারকে হাত ধরে তারা বিজেপি জয়েন করতে গেছিল 2021 সালে। এই বীরপুঙ্গব শাহজাহান, আমি আপনাদের সামনে তথ্যচিত্র না করতে গেছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, বারিক বিশ্বাসকে এই তৃণমূলের নেতা এই শাহজাহানকে নিয়ে গেছিল বিজেপিতে জয়েন করাতে। মুকুল রায় কোথায়? তৃণমূলে। এরা বলবে, এরা শুধু আর জন্য 5 দিন 4 দিন কেটে গেছে। ইডি সিবিআই অফিসার আমরা বলেছি দেখুন আমাদের ক্ষমতা কম, কেন্দ্রের ক্ষমতা নেই, রাজ্যের ক্ষমতা নেই, আমরা বলেছি 356 করো, আমরা বলেছি 355 করো, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এআইসিসি বলছে, বিজেপি বলেছে, এআইসিসি বলছে বিজেপি ক্ষমতায় 333টা বিজেপি বলেনি, কিন্তু অরূপ বলছে হাই কমান্ড মানছে, এআইসিসি বলেছে, এর কথা আর গুরুত্বই যায় না। আমি বলছি 4 দিন হয়ে গেল, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন, চিঠি লিখেছেন,
কেন বলেননি পশ্চিমবাংলায়? আজকে বড় বড় কথা বলছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, শুধুমাত্র স্টেটমেন্ট, কি শুধুমাত্র বাংলা স্টেটমেন্ট। বলছে শুক্রবারের এত বড় ঘটনা সমস্ত সর্বভারতীয় সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়লো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানতে চাইলেন রাজ্যের কাছে মঙ্গলবার বিকেলে, টু লেট। রাজ্যের কাছে জানার আগেই যেহেতু উনি গৃহমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী, সুতরাং সরাসরি সমস্ত এজেন্সি ওনার কাছে রিপোর্ট করে। রাজ্যের কাছে কখন জানতে চাইলেন, কখন জানতে সেই জন্যই তো 4 দিন আগে যদি উদ্বিগ্ন হতেন আরো নিশ্চিন্ত হতাম। আমি কংগ্রেসের কথার উত্তর দিই, অতি সক্রিয়তা বলে একটা জিনিস আছে না, এই যে বাবরি ধাঁচা ভাঙা হয়েছিল 6 ডিসেম্বর, 355 তোমরাও চেয়েছিলে করোনা ভাই, চারটে তখন আমাদের রাজ্যের মধ্যে শুধু একটা রাজ্যে এইসব ঝামেলা যন্ত্রণা হয়েছিল, কিন্তু অন্য রাজ্যগুলোতে সেই সংখ্যাগুলোকে ফেলে দিয়েছিল। পরিত্যাগ করছে, এইখান থেকে আমি আসবো আমার আবার মূল প্রশ্নে, সেটা হচ্ছে 14টা দিন চলে গেল, শেখ শাহজাহানের যারা ঘনিষ্ঠরা, খানিকক্ষণ আগে সৌম্য বলছিল না সাংবাদিক দেখা করছেন কি করে, সাংবাদিক দেখা করছেন শুধু নয়, তার জন্য সন্দেশখালী ছেড়ে তাকে অন্য জায়গায় যেতে হচ্ছে না, সত্যি কথাই বলছেন যে আমি এলাকাতেই আছেন, শুধু আবার সেই এক কথা, পুলিশ খুঁজে পাচ্ছে না, শুধু তাকে নয় অনেককেই। পরের প্রতিবেদনে তাই দেখছি। সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজে নাকি সুন্দরবনের জলে জঙ্গলে চলছে তল্লাশি। এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন শেখ শাহজাহানের অনুগামী সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। ইডি আধিকারিকদের ওপর হামলার দিন যাকে দেখা গিয়েছিল একদম প্রথম সারিতে, সেই জিয়াউদ্দিন মোল্লা। রাজ্যের বিরোধী দলনেতার জন্য তো এই ঘটনাটা ঘটেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে 30 তারিখে যে মানে ওনার কর্মী বৈঠকে যে চ্যালেঞ্জ করলো যে শাহজাহানের পাত্তাড়ি গোটাবো, সিট যে গঠন হয়েছে, এই সিট গঠন হয়েছে, সিট যদি সঠিক তদন্ত করে এর নায়ক হলো শুভেন্দু অধিকারী, এই ঘটনার নায়ক হলো শুভেন্দু অধিকারী। আতঙ্ক, বিরোধী দলনেতা তার বিরোধিতার কাজটা সিনসিয়ারলি করে গেছে, প্রত্যেক দিনই সরকারের ত্রুটি বিচ্যুতি ধাপ্পাবাজি সামনে আনছে। স্বাভাবিকভাবে সেই কারণে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বা তার বিরোধী দলনেতার ভূমিকায় ওদের এই চুরি চামারিতে অসুবিধা হচ্ছে, তাই এ ধরনের কথা যারা করে খাওয়ার রাজনীতি করছেন তারা বলবে। ইডির ওপর হামলার পর 14 দিন পার হতে চলল, এখনো অধরা তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান। শুক্রবার আমরা পৌঁছেছিলাম একাধিক শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি, যেমন হাজি মুসলিম শেখ, তৃণমূল পরিচালিত সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। শোনা যায় এর হাত ধরেই শেখ শাহজাহানের উত্থান। সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন শেখ শাহজাহান। আমি তো গিয়েছিলাম, আরবে গিয়েছিলাম, মানে 5 তারিখে রাত্রি 11:30-12টার সময় বাড়িতে ফিরি, এসে শুনলাম যে এই ঘটনা। তার সঙ্গে সেইখান থেকে দুজনের সঙ্গে কারোর সঙ্গে আমার দেখা হয়নি। এতদিন হয়ে গেল শাহজাহান ভাই কোথায় এটা বলতে পারবো না, অনেকে বলছে এখানে ঘুরছে, কিন্তু আমার চোখে এখন পর্যন্ত পড়িনি। সামনে আসা উচিত না, উচিত তো অবশ্যই, কতদিন এভাবে থাকবে, এটা তো মানে আরও তো সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ এখানে পুলিশ যে হ্যারাসমেন্ট করছে, গ্রামে সব পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, পুলিশই যেভাবে তৎপরতা নিচ্ছে, তার তো খুব ক্ষতি হচ্ছে গ্রামের মানুষের। পুলিশের খুঁজছে বিভিন্ন ধরনের, কারা ওখানে ছিল সেসবগুলো ফুটেজ দেখে সব আইডেন্টিফাই করার জন্য ঘুরছে। উচিত তো সামনে আসা উচিত, ফেস করা উচিত, আইনের সহযোগিতা নিয়ে আসা উচিত। তৃণমূল পরিচালিত বেরমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা। শোনা যায় তার সঙ্গেও খুব দহরম মহরম শেখ শাহজাহানের, যদিও বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, তিনিও শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিন তাঁরও দেখা মেলেনি। এদিকে শেখ শাহজাহানের দেখা নেই, আর তাঁর বাড়িতে কড়া পুলিশি প্রহরা। অনুগামীদের চোখে শাহজাহান নাকি রয়্যাল বেঙ্গল টাইগার। শীতের মরশুমে সুন্দরবনে একাধিকবার বাঘের দর্শন মিললেও শেখ শাহজাহান নিয়ে স্থানীয়দের মুখে কুলুপ। বাবুকে দেখেছি অনেক সময়। আচ্ছা, কবে শেষ দেখেছো? ও অনেকদিন আগে। এর মধ্যে কোনোদিন দেখোনি? না, ওই মিটিনে ফিটিনে যেত, 8 বছর দেখেছি। ও গাড়ি পথে যায় বাবুরা। ভাইয়ের সাথে অনেকদিন আগে দেখা। আর এখন দেখা হচ্ছে না? না। কোথায় যেতে পারে তা বলতে পারবো না। শেষ অবধি কবে দর্শন দেবেন শেখ শাহজাহান? সমীরণ পাল, সনদ ঝা ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।
বিশ্বনাথ, এর থেকে ওপেন অ্যান্ড শার্ট কেস আমি কম দেখেছি, যেখানে আর প্রশ্ন করার নেই যে পুলিশ ধরতে পারছে না, মানে প্রকাশ্যে ইন্টারভিউ দিচ্ছে, বলছে আমি এলাকাতেই আছি, রিপোর্টারও বলছে সন্দেশখালিতেই তার সঙ্গে দেখা হলো, শুধু খুঁজে পাচ্ছে না একটাই চরিত্র, তার নাম পুলিশ। সুমনদা, পরিষ্কার করে বলতে গেলে যে ইডি এবং সিবিআই এর অফিসাররা রক্তাক্ত এই অবস্থায় হয়েছে, মানে ইডি অফিসাররা, এর মানে খুব বেশি উদাহরণ ভারতবর্ষে নেই। অথচ ইডির অফিসাররা রক্তাক্ত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার চুপ কেন? আমি এই জায়গা থেকে দেখতে চাই। রাজ্যপাল চুপ কেন? যে রাজ্যপাল কিছুদিন আগ পর্যন্ত কথা বলতো, ওই কুণাল ঘোষ ভিডিওর কথা বলার পরেই চুপ হয়ে গেছেন কেন? এবং খুব পরিষ্কার করে বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন, তিনি এই ইডি রক্তাক্ত অবস্থা দেখার পরেও তার একটু শক হলো না কেন? তার কারণটা হলো এইটাও নির্বাচনী রাজনীতির সাথে সম্পর্কিত। কি করে? এই মুহূর্তে রাম মন্দিরের লহর চলছে। আমি যতটুকু দিল্লি থেকে জানতে পেরেছি সেটা হলো এই মুহূর্তে কোনো রকম কোনো পলিটিক্যাল ইম্পর্টেন্ট মানে ইয়েতে যাওয়া যাবে না, অভিযানে যাওয়া যাবে না, যাতে করে ডিফোকাস না হয়। খুব পরিষ্কার আপনি মারাত্মক কথা বলছেন যে এজেন্সির তদন্ত এমন কিছু করবে না যাতে রাম মন্দির থেকে নজর সরে দিতে পারে। ইডি সিবিআই এমন কোনো তৎপরতা এখন নিতে পারে রুটিন ওয়ার্ক ছাড়া, প্রসন্নদের মতন ছাড়া কোনো সিরিয়াস লেভেলের পলিটিক্যাল লিডারের বাড়িতে যাওয়া যাবে না, কোনো বড় ধরনের ঘটনা ঘটানো যাবে না, যাতে করে ডিফোকাস না হয়। এটা হলো এক। দ্বিতীয় যেটা, সেটা এবং এটা ভোটের রাজনীতির সাথে যুক্ত, কারণ রাম মন্দিরের লহরের উপর ভিত্তি করে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসতে চাইছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে যদি দেখেন, জিয়াউদ্দিন মোল্লাকে দেখা যাচ্ছে পুলিশ, আপনি ইন্টারভিউ নিচ্ছেন, পুলিশ ধরতে পারছে না। পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা রাজীব কুমার কথা দিয়েও কথা রাখতে পারছেন না। আবার শাহজাহান বার্তা দিয়েও তাকে ধরা যাচ্ছে না। কেন? তার কারণটা হলো যে একের পর এক বিধানসভার যে এলাকাগুলো, সেগুলো কার্যত বলা হয় ভোট লুট যারা করে, সেই লুটের মেকানিজমটা ওই শাহজাহানের মতো মানুষের কাছে আছে। যতক্ষণ পর্যন্ত বাবু মাস্টার রেডি না হবে এবং তৃণমূলের পতাকা না ধরবে, দায়িত্ব না নেবে, ততক্ষণ পর্যন্ত শাহজাহানদের মতো মানুষরা কিন্তু মানে স্যারেন্ডার করবে না বা নরম সত্ত্বে তারা এসে আদালতের দ্বারস্থ হবে না। এবং আমি আপনাকে আবার বলছি যে এই শাহজাহানদের মতন মানুষরা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আগামী কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন, শাহজাহানকে যদি এখন কোনো কারণে গ্রেপ্তার হয়, তাহলে যে ডিমোরালাইজড হবে, যে ফোর্সটার উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যেতে, নিশ্চয়ই কন্যাশ্রী আছে, যুবশ্রী আছে, নানা প্রকল্প আছে, কিন্তু বেশি শক্তিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শক্তি। একটা অভিযোগ প্রায়ই করা হয় যে লোকসভা নির্বাচন তো কেন্দ্রীয় বাহিনী থাকে, বিধানসভা নির্বাচনে তো কেন্দ্রীয় বাহিনী থাকে। আরে আপনি পঞ্চায়েত বা স্থানীয় নির্বাচনগুলো বিরোধী শূন্য প্রথমেই করে দেন। বিরোধীদের তো মিটিং মিছিল করবারই এখতিয়ার স্থানীয় স্তরে থাকে না। এই সন্দেশখালী থেকে শুরু করে একের পর এক এলাকাতে হিঙ্গলগঞ্জে কোনো বিরোধীর কোনো শিবির নেই। ফলে আপনি পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে যাদের মাধ্যমে বিরোধী শূন্য রাজনীতি করেন, তাদেরকে কোনো মতেই হাত দেওয়া যাবে না। সেই কারণে শাহজাহানরা ধরা পড়ে না। ফলে সব মিলে ন্যায় বিচারের কোনো জায়গা নেই, না কেন্দ্রের থেকে পাবেন আপনি, না রাজ্যের থেকে পাবেন আপনি। আমি দেবনারায়ণদার কাছে যাব, অর্থাৎ ন্যায় বিচারের কোনো জায়গা নেই, সব দিকে রাজনৈতিক সমীকরণ। কোনো রাজনৈতিক সমীকরণ কেন্দ্রীয় এজেন্সিকে তার সক্রিয়তা থেকে আটকাচ্ছে, আর কোনো রাজনৈতিক সমীকরণ, কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা রাজ্যের এজেন্সিকে তার ন্যূনতম কর্তব্য করতে দিচ্ছে না। যায় তো যায় কাহা। দেবনারায়ণ সরকার, জানি না শেক্সপিয়ার বা প্লেটো নিয়ে কি বলেছেন। আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করছি। বাহ, রবীন্দ্রনাথের ছড়া কাব্যগ্রন্থে এক জায়গায় লিখছে, সত্য সেটাই দারুণ সত্য, মিথ্যা ভীষণ মিথ্যা, ভালো মন্দে সুরাসুরের ধাক্কা লাগায় চিত্তে। আরে আমি তো বুঝতে পারছি না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ। কারণ যে কথাগুলো একটু আগে অনেকগুলো কথা, এই সত্যি আপনার ভরসা আছে তো যে পুলিশ চাইলেই পারে? আমার মতো মানেন তো? না 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 না, বাইরে পারে মানে আবার রবীন্দ্রনাথে বলতে হয় পারেন, আবার পারেন না, আবার রবীন্দ্রনাথকে আবারই বলতে হয়। নিন্দা করলে বাইরে, গোড়ায় বলেছিল নিন্দা করলে বাইরে থেকে করা যায়, বিচার করলে ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরটা কি? বিচার তো বিচার না না, বিচার তো পাচ্ছেনই না, না না, বাইরে থেকে ঘুরে চলে যাচ্ছে। না না, ফোকাসটা একদিকে করলে হবে না, ফোকাসটা আমি দুই দিকে করব। কারণ 5 তারিখে, এটা আমি আগেও বলেছি, যেটা গৃহচিদ্দুন মোল্লা বলল, রাজ্যের বিরোধী দল নেতা 5 দিন আগে বলেছিল আমি পাঠাবো, ইডি পাঠাবো। 5 দিন পরে ঘটনা ঘটলো। আচ্ছা, ঘটনা যখন ঘটলো 6:30 গেছে, মানে পুলিশকে ডাকছে 8:20, যেটা পরিষ্কার এসপি বলছে, তার মানে 1.5-2 ঘন্টা হয়ে গেছে। তারপর এর আগে ভাঙছে। প্রশ্ন হচ্ছে যখন অসুবিধা হচ্ছে তখন তো পুলিশকে বলবে না। না, আমার প্রশ্ন না, পুলিশকে কখন বলছে? মারটার খাওয়ার পরে।
তার মানে কি? না, বলার দরকার নেই। আপনি ভুলে যান, সন্দেশখালী বুঝে যান। না না না, ভুলবো কেন? আপনি বলবেন আর আমি ভুলবো? না না, আমি বলছি আপনি সন্দেশখালী ভুলে যান। আপনি সেই দিনই রাত্রিবেলা সকালে 8:46 ইডি ফোন করে জানাচ্ছে যে আমি শঙ্কর আড্ডর বাড়িতে যাব। সেই দিনই এসপি কে 4টের সময় ফোন করছে, 11:30টায় যখন শঙ্কর আড্ডকে গ্রেফতার করে নিয়ে আসছে, আবার ওই একই দিনে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে। জানি সকালে ঘটেছে। ও তাহলে জানিয়ে লাভটা কি হলো? আপনি বলছেন এক সেকেন্ড, আপনি বলছেন না জানিয়ে, আপনি বলছেন জানায়নি বলে মার খাচ্ছে, আবার বলছেন জানিয়েছেন বলে মার খাচ্ছে। দুটো একসঙ্গে কি করে হয়? কারণ না আমার আমার মধ্যে যদি বলতে হয় তাহলে না না না, আমি কি বলছি, সকালে টিভিতে সময় মানুষ দেখছে এই ঘটনা করছে, ইডি যাচ্ছে, বিদ্রোহী হচ্ছে, মার খাচ্ছে, পরক্ষণে মানুষের একটা ইয়ে আছে না। আরে হলো, তাহলে পুলিশের ভূমিকা কি রইলো? পুলিশও আপনি বললেন পুলিশকে জানায়নি বলে মার খেয়েছে সকালে। আমি বলছি রাতে কেন মার খেলো? পুলিশকে জানিয়ে আপনি বলছেন তাহলে মার খেয়েছে, তাহলে আর জানাবে কেন? মানুষ তো একটা না না, মানুষ নয়, ওটা মানুষ মানুষ হচ্ছে কি ইচ্ছে করে এই জিনিসটা করছে, মানুষ ইচ্ছে করে না, এটা না। ঘটনা পরম্পরায় 1.5-2 বছর ধরে 1.5-2 বছর ধরে যেটা ঘটছে, সেটার জন্য আস্তে আস্তে মানুষ ব্যতিব্যস্ত হয়েছে। নিশ্চয়ই এখানে যে বিরোধীরা বললো উনি ঠিকই বলেছেন। আমার শুধু টেকনিক্যালি একটা বুঝতে পারিনি, আমার দেবনানন্দা বলেছেন যে না, সব দিকে ফোকাস রাখতে হবে, কারণ ফোকাসটা তো একদিকেই হয়। 5 জায়গায় ফোকাস হলে তো ফোকাস শিফট হয়ে যায়। সুমন বাবু কেন ঘটলো? সুমন বাবু একটা জিনিস বুঝবেন, এই যে আপনি একটাই ধরছেন, ব্লার হয়ে যায়, পুরো ছবি ব্লার। আগে মারতে হবে, কিন্তু কেন ঘটলো? ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে হবে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। আমার মনে হয় আমি জেনারেলি বিশ্বনাথ দার সাথে সহমত হই না। আমার একটা বিষয় বিশ্বনাথ দার আজকে খুব ইন্টারেস্টিং লাগলো, ইডির ফুল ফর্ম তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আসলে ইডির ফুল ফর্ম হয়ে গেছে ইলেকশন ডিউটি, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। 30 তারিখ শুভেন্দু বলছে আর 5 তারিখ ইডি যাচ্ছে, এর আগে দিন ইনকাম ট্যাক্স বলছে স্বাভাবিকভাবে এটাই হবে। সবচেয়ে সহজ মানে আমি বলছি আমরা শান্তিতে থাকতে পারি যদি আমরা সবাই ক্রিমিনাল হয়ে যাই। না না, সবাই শাহজাহান, কিন্তু সব জায়গায় আরেকটা ব্যাপার আছে, এই যে কথাগুলো বলছে না, যে মানুষ 1.5-2 বছরের ঘটনা দেখে তারা এতটাই বিদ্রোহী হয়ে উঠেছেন যে তারা এই তো আমি আবার সেই হাইকোর্টের রায়ে ফিরছি যে অরাজকতা এবং ভিড়তন্ত্র, অর্থাৎ অ্যানার্কি আর মবক্রেসি, এই দুটো হাইকোর্ট যেখানে নির্দিষ্ট করে দিচ্ছে, সেই দুটো। আপনাদের আরেকটা প্রতিবেদন দেখাবো যেটা নিঃসন্দেহে আলোচনার অবকাশ আছে এবং সে নিয়ে ভবিষ্যতে কখনো আলোচনা হবে, কিন্তু আপাতত প্রতিবেদনটা দেখুন, যেখানে 100 দিনের কাজ, হাইকোর্ট কি বলেছে, সিবিআই বলেছে হাইকোর্টে দাঁড়িয়ে যে তারা 100 দিনের কাজেও তদন্তের জন্য প্রস্তুত। কিন্তু কেন্দ্রের লয়ার, কেন্দ্রের আইনজীবী, তিনি বলছেন রাজ্য যে হলফনামা দিয়েছে সেখানে রাজ্য নিজেই বলছে 2,45,00,000 টাকা এই ভুয়ো রেশন কার্ডের ক্ষেত্রে উদ্ধার করা হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি, তার ডিভিশন বেঞ্চে চলছিল, তিনি বলছেন মাননীয় প্রধান বিচারপতি 327 জনের চিঠি পেয়েছেন, ইত্যাদি এবং ইত্যাদি। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে 100 দিনের কাজে নিয়ে শাসক দল যে আন্দোলন করেছে, দিল্লি গেছে, সাধুবাদযোগ্য, কিন্তু মুশকিল হচ্ছে যে 100 দিনের কাজে দুর্নীতি হয়নি এটা আর বলা যাবে না যখন রাজ্য নিজেই হলফনামা দিয়ে কোর্টে বলে দেয় যে 2,45,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকার কি হলো, কে তার হিসেব দেবে? পরের প্রতিবেদন। শিক্ষায় নিয়োগ দুর্নীতি, ভোট পরবর্তী হিংসা, গরু পাচার, কয়লা পাচারের মতো এবার কি 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগও যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে? প্রশ্ন উঠছে, কারণ বৃহস্পতিবার 100 দিনের কাজে জব কার্ড সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় এই সংক্রান্ত বিপুল দুর্নীতির সন্ধান পাওয়া গিয়েছে। আদালত নির্দেশ দিলে তারাও পূর্ণাঙ্গ তদন্তে প্রস্তুত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্য জুড়ে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে। যেমন উত্তর 24 পরগনার দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর রামনাথপুর এলাকা। অভিযোগ, 100 দিনের প্রকল্পে নিকাশি নালা নির্মাণ, ঢালাই রাস্তা তৈরি থেকে পুকুর সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে তৃণমূল পরিচালিত নূরনগর গ্রাম পঞ্চায়েত। কাজ বলতে শুধু ফলকটাই বসেছে। না, এই রাস্তাটা হয়নি, আমি দেখেছি এই বোর্ডটা মারা আছে অনেকদিন থেকে দেখতে পাচ্ছি,
যে রাস্তাটা ঢালাই রাস্তাটা স্যাংশন ছিল ওখান থেকে ওই মিল পর্যন্ত, এখন দেখতে পাচ্ছি বোলাকে হেরে গিয়েছে, এমনি কোনো রাস্তা নেই, বোর্ড মারা আছে না, এখানে তৃণমূল হেরে গেছে। বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তার ধারে রয়েছে নিকাশি নালা তৈরির ফলক, কিন্তু নালা কই? অসুবিধে হবে এখন, আছে আমাদের এখানকার মেম্বাররা, তারা কি করে ব্যবস্থা করবে। হ্যাঁ জানে তো সবাই, তো এই ভোট হলো, এইবার বললো তো এবার আপনাদের ড্রেন করে দেবো, এখনো তো ব্যবস্থা হয়নি। দুর্নীতি এটা মোটেও নয়, আচ্ছা ওরা খতিয়ে দেখুক, আমার পঞ্চায়েতে যে আমি কাজ করেছি, কোথায় টেন্ডার করেছি সেটা দেখুক। মুর্শিদাবাদ থানা নতুন গ্রামের বাসিন্দা হাসিবুল শেখ 100 দিনের কাজের জব কার্ড হোল্ডার। 2022 সালে শেষবার এই প্রকল্পের কাজ করেন, এখনো 15-20 দিনের টাকা পাননি। 22-এ ওই সপ্তাহে কোনোদিন 2 দিন 3 দিন করে কাজ করেছি, পুরো টাকা পাইনি। কতদিনের টাকা বাকি আছে? মোটামুটি 15-16 দিনের মতো আমাদের যা হিসাব, 15-16 দিনের কাজের টাকা পাওয়া যাবে। এখন ভুয়ো জব কার্ড সংক্রান্ত দুর্নীতি খতিয়ে দেখতে আদালতের তৈরি কমিটি কি রিপোর্ট দেয় সেদিকেই তাকিয়ে সব পক্ষ। সমীরণ পাল, বিটন চক্রবর্তী, অনির্বাণ বাগচি, এবিপি আনন্দ।